আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো আগামীকাল এনএসআই নিয়োগ পরীক্ষা, আগামীকাল 23 তারিখ শুক্রবার। তো এই ভিডিওতে আমি এনএসআইয়ের জন্য ফাইনাল একটা সাজেশন দিব, যেখানে 80টা এমসিকিউ থাকবে এবং আপনি যে পোস্টেই পরীক্ষা দেন না কেন এই সাজেশনটা আপনার জন্যে উপকারী হতে পারে এবং এখান থেকে আপনি কিছু না কিছু অবশ্যই কমন পাবেন। তো এর আগে আমি 2 থেকে 3টা ভিডিও আপলোড করেছিলাম বাংলা সাধারণ জ্ঞান এবং 100টা এমসিকিউ এর উপরে। এইটা আমার লাস্ট সাজেশন ভিডিও। তো আপনারা আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা করি সবারই অনেক কাজে দিবে। তো প্রথমেই দেখেন বাংলা পার্ট। 1 নাম্বার যে প্রশ্ন, নিচের কোন বানানটি শুদ্ধ? 1 নাম্বার হচ্ছে শরৎ। 2 নাম্বার হচ্ছে সন্ধি বিচ্ছেদ কোনটি? সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন থাকবেই, মিস নাই। তো সন্ধি বিচ্ছেদ হচ্ছে সূর্যোদয়ের সন্ধি বিচ্ছেদ, সূর্য যোগ উদয়। বাংলা বর্ণমালায় কতটি বর্ণ রয়েছে? 50টি। এর মধ্যে 39টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, 11টি হচ্ছে স্বরবর্ণ। তো 3 ভাবে প্রশ্ন থাকতে পারে। নিচের কোন পুরুষবাচক শব্দের 2টি স্ত্রীবাচক শব্দ রয়েছে? এটা হচ্ছে ভাই। এরপরে বাগধারা নির্ণয় করতে বলছে, কান কাটা অর্থ হচ্ছে বেহায়া অথবা নির্লজ্জ দিতে থাকতে পারে, একই কথা। 6 নাম্বার প্রশ্ন হচ্ছে নিচের কোন বানানটি শুদ্ধ? এইটা হচ্ছে আষাঢ়। 7 নাম্বার প্রশ্ন হচ্ছে বাগধারার অর্থ নির্ণয় করতে বলছে, আমাবস্যার চাঁদ অর্থ হচ্ছে দুর্লভ বস্তু। এরপরে যদি আমরা 8 নাম্বার প্রশ্নটা দেখি, এক কথায় প্রকাশ করতে বলছে, অনেকের মধ্যে একজন, এটা হচ্ছে অন্যতম। 9 নাম্বার প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই সৃষ্টি হয়? স্বরে অ আর রস্বই, দুইটা যোগ হয়ে রস্বই তৈরি হয়, ওই তৈরি হয়। 10 নাম্বার বাংলা সাহিত্যের বিশ্বকবি হিসেবে পরিচিত কে? রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা জানি। এরপরে 11 নাম্বার প্রশ্ন বাগধারা নির্ণয় করতে বলছে, অক্কা পাওয়া বাগধারার অর্থ হচ্ছে মারা যাওয়া বা মরা। আগমন এর বিপরীত শব্দ কোনটি? এটা হচ্ছে নির্গমন। নিচের কোনটি একটি যুক্তাক্ষর? এটার অ্যান্সার হচ্ছে গ। তো এরপরে 14 নাম্বারের অ্যান্সার হচ্ছে সন্ধি বিচ্ছেদ করতে বলছে পিত্রালয়, এটার অ্যান্সার হচ্ছে খ। এরপরে আমরা দেখব 15 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি একটি বিশেষণ পদ? এটা হচ্ছে কোনটি নয়, এবং দেখা, জুতা, এগুলা কোনটি বিশেষণ পদ নয়। 16 নাম্বার কবিরাজের স্ত্রীবাচক শব্দ কোনটি? এটাও কোনটি নয়। তো অ্যান্সার এমনও থাকতে পারে, কনফিউজিং অনেক প্রশ্ন থাকতে পারে যেগুলোর অ্যান্সার কিন্তু আপনাদের প্রশ্নে থাকবে না, তো ওই সকল ক্ষেত্রে কোনটি নয় আপনারা দাগাবেন। পানি শব্দের সমার্থক শব্দ হচ্ছে জল। এরপরে 18 নাম্বার বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। এরপরে যদি আমরা 19 নাম্বার প্রশ্ন দেখি, নিচের কোনটি একটি সর্বনাম পদ? এটা হচ্ছে সে। 20 নাম্বার প্রশ্ন, কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ? এটা হচ্ছে সৎমা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরের প্রশ্ন দেখব 21 নাম্বার প্রশ্ন, হুইচ অফ, ইংরেজি শুরু হয়েছে এইখান থেকে, প্রথম 20টা ছিল আমাদের বাংলা, এরপর 21 থেকে ইংরেজি শুরু। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্লুরাল ফর্ম অফ বয়। তো বয়ের প্লুরাল ফর্ম আপনাকে বের করতে বলছে, তো বয়েস হবে BOYS। তো ক নাম্বার অপশনটা আপনারা দেখেন, অনেকেই যে ভুলটা করবে ES দাগাবে, ES কিন্তু হবে না, জাস্ট S হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কনজাংশন, এখন কনজাংশন কোনটি বের করতে বলছে। এখন কনজাংশন কি? কনজাংশন হচ্ছে কানেক্টরসের মতো অলমোস্ট কাজ করে, অর্থাৎ দুইটা সেন্টেন্সকে কানেক্ট করার জন্য যে সকল লিঙ্কিং ওয়ার্ড অথবা কানেক্টর ব্যবহার করা হয় তাদেরকে কনজাংশন বলে, যেমন অ্যান্ড, বাট, অর, ইয়েট, আদারওয়াইজ, সো, বাট, ঠিক আছে। তো এইগুলা হচ্ছে কনজাংশন। তো এইরকম ওয়ার্ড কোনটা আছে? এরকম ওয়ার্ড আছে আমাদের অ্যান্ড। এরপরে 23 নাম্বার প্রশ্ন দেখব, হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দি ভার্ব? আমরা জানি ভার্বের 3টা রূপ থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল আমাকে বের করতে বলছে, তো এটা হচ্ছে চুজেন, CHOACN, চুজেন। এরপরে 24 নাম্বার হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্লুরাল ফর্ম অফ টুথ, অর্থাৎ টুথ এর প্লুরাল ফর্ম নিচের কোনটি? এটা হচ্ছে টিথ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 25 নাম্বার,
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনগুলো? আমরা জানি যে সকল ওয়ার্ড দিয়ে দোষ, গুণ, ভালো, মন্দ এই সকল জিনিস প্রকাশ পায়, এগুলাকে কি বলে? এগুলাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ দেখেন আপনারা কোনগুলো? অর অথবা ডু হচ্ছে করা, ওপেন হচ্ছে খোলা, ব্যাড হচ্ছে খারাপ, গুড ভালো। তো এইগুলাতে ভালো মন্দ বুঝাইতেছে, তার মানে নিঃসন্দেহে ব্যাড হবে আমার অ্যাডজেক্টিভ। 25 নাম্বার। 26 নাম্বার প্রশ্নটা দেখেন। 26 নাম্বার প্রশ্নে আমাকে বলছে যে হি অলওয়েজ ওয়েকস। তো ওয়েকসের পরে আপ হয়, এটা আমরা জানি। ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং বা ইন দ্য মর্নিং একই কথা। তো ওয়েকসের পরে কি হবে? আপ হবে। এটা একটা আমাদের কি, এটা আমরা প্রিপোজিশন বলতে পারি। 27 নাম্বার প্রশ্ন হচ্ছে উই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ড্যাশ 4 ইয়ার্স, ফর 4 ইয়ার্স। দেখেন নির্দিষ্ট করে বুঝালে সেইখানে জন্য বোঝাতে ফর ব্যবহার করি আমরা। এই হচ্ছে 27 নাম্বার। 28 নাম্বার হু আর ইউ। হু এখানে ড্যাশ শূন্য স্থানে হবে, আর হু এর সাথে ইজ, হু ইজ এরকম হয় না, হু এর সাথে আর হয়, সেকেন্ড পারসন। তো এরপরে 29 নম্বর প্রশ্ন আই ড্যাশ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি। 30 নাম্বার করিম গোজ টু স্কুল। কেন? করিম একটা থার্ড পারসন, তো আমরা এই থার্ড পারসনের হলে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় ভার্বের সাথে ইজ বা ইয়েস আমরা যোগ করে থাকি। আই মাই মি, উই আওয়ার আস এইগুলো ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, এইগুলো বাদে বাকি যা আছে সবই থার্ড পারসন। সিলেক্ট, এখন বলছে কিচ্ছু বলা নাই, দেখেন আগে পরে আমাদের কিছুই বলা নাই। তো সিলেক্ট মানে কি? নির্বাচন করা। তো সিলেক্টের দেখেন, সিলেক্টের ওই একই অর্থ নিচের কোনোটাই প্রকাশ পায় কিনা। সিলেক্ট এখানে হবে কি? পিক। পিক মানে তোলা, সিলেক্ট করা, নির্বাচন করা, একই কথা। এরপরে 32 নম্বর প্রশ্ন ক্রাইম। ক্রাইম মানে অন্যায়, অপরাধ করা, তাহলে অফেন্সও হচ্ছে অপরাধ। এরপরে কি? ট্রাস্ট অর্থ বিশ্বাস করা, ফেইথ মানেও বিশ্বাস করা। এরপরে হচ্ছে পাবলিক। পাবলিক অর্থ জনগণ বা জনসাধারণ বোঝায়। কমিউনিটি মানেও অলমোস্ট একই রকম অর্থই প্রকাশ করে। এরপরে 35 নাম্বার আমরা দেখব পারচেজ। পারচেজ মানে হচ্ছে ক্রয় করা অথবা কেনা। তো পারচেজের সমার্থক এখানে কোনটা আছে? একই রকম, বাই। এখানে বাই হচ্ছে কেনা। এরপরে কোশ্চেন, এখানে 36 to 40 ফর ইচ কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের জন্য চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দি গিভেন অপশন। তার মানে যে অপশনগুলো দেওয়া আছে সেইখান থেকে কারেক্ট স্পেল মানে যেইটার বানান ভুল নাই সেইটা আমাকে সিলেক্ট করতে বলছে, অ্যান্সার করতে বলছে। তো 36 নাম্বারের মধ্যে ক হচ্ছে অ্যান্সার কমিটিতে ডাবল এম আই ডাবল টি ডাবল ই হবে, একটু খেয়াল করবেন বানানগুলো। এরপরে 37 নাম্বারের সঠিক বানান হচ্ছে টিচার, 38 নাম্বারের সঠিক বানান মানকি, 39 নাম্বারে রেডি, 40 নাম্বারে রিসিভ, আর ই সি ই আই ভিই। এই হচ্ছে 20টা ছিল আমাদের ইংরেজির সাজেশন বা ইংরেজির টপিক যেটা। 41 নাম্বার থেকে আমাদের শুরু হয়েছে ম্যাথের পার্ট যেটা। তো ম্যাথেও 20টা, এরপরে সাধারণ জ্ঞানে আরও 20টা। তো 41 নাম্বার প্রশ্নে আমাকে বলছে নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তার মানে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না, ওই 139 এইটা, এই সংখ্যাটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, অর্থাৎ ভাগ করলে কোনো না কোনো সংখ্যা থেকে যাবে আর কি। 42 নাম্বার প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, 35%কে দশমিকে প্রকাশ করলে কত হয়? তাহলে এটার ব্যাখ্যা যদি আমরা দেখি 35% লিখব। এই 35%, 35টা উপরে পার্সেন্টের কারণে, পার্সেন্ট মানে 100, আপনারা জানেন 100 যাবে নিচে, 35 দিয়ে যদি 100কে ভাগ করি 0.35 হবে। তো অ্যান্সার হবে আমার 0.35। এরপরে 43 নাম্বার প্রশ্ন রাসেলের মাসিক বেতন 10% বৃদ্ধি পেয়ে 1650 টাকা হলো, রাসেলের মাসিক বেতন আগে কত ছিল? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 10% বৃদ্ধিতে মাসিক শতকরা বৃদ্ধি হবে 100-র সাথে কত হবে? পার্সেন্টেজ কারণে 100 আর ওই যে 10 যোগ হবে 110 টাকা। তাহলে 110 টাকা যদি বর্তমান বেতন হয়, পূর্ব বেতন হবে 100 টাকা। এখন আমরা সাজাবো, বর্তমান বেতন 110 টাকা হলে পূর্ব বেতন হবে 100 টাকা। তাহলে একে কত আর ওই যে 1650 টাকায় বের করতে বলছিল সেইটাতে কত? উপরেরটা এখানে, নিচেরটা নিচেই, আর এখানে যেটা থাকে সেটা উপরে গুণাকারে যায়, তাহলে ক্যালকুলেশন করলে 1500 টাকা হয়। 44 নম্বর প্রশ্ন
তিনটি বইয়ের দাম যথাক্রমে 22 টাকা, 27 টাকা ও 20 টাকা হলে বইগুলোর গড় দাম কত? একদম সহজ, তিনটা যোগ করব, 3 দিয়ে ভাগ দিব। তিনটা যোগ করলে এত হয়, সংখ্যা হচ্ছে 1 2 3টা, 3 দিয়ে ভাগ, যা অ্যান্সার হবে তাই। 45 নম্বর প্রশ্ন, চিনির মূল্য 50 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 55 টাকা হলে মূল্য শতকরা কত ভাগ বৃদ্ধি পেল? শতকরায় বের করতে বলছে। তাহলে মূল্য বৃদ্ধি পাইছে কত? 55 থেকে আমরা 50 বাদ দিব, 5 টাকা বৃদ্ধি পাইছে। শতকরা বৃদ্ধি হবে, 50 টাকা আমার কাছে দেওয়া ছিল, টোটাল অ্যামাউন্ট যায় নিচে, 5 টাকা বৃদ্ধি পাইছে সেটা যাবে উপরে, শতকরায় বের করতে বলছে দেখে 100-র সাথে গুণ, ক্যালকুলেশন করলে অ্যান্সার হয় 10 টাকা। এরপর 46 নম্বর প্রশ্ন, 8 জন লোক একটি কাজ করে 10 দিনে, কাজটি 16 জন লোক কত দিনে শেষ করতে পারবে? পাটিগণিতের অঙ্কে অথবা ডাকের অঙ্কে যেইটা চাই সেটাকে ডান পাশে রাখা হয়, তার মানে দিন চাইছে আমার কাছে, দিনটাকে আমরা ডানে রেখে অঙ্কটা সাজাবো, এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অন্যান্য পাটিগণিতের অঙ্ক থেকে, মানে এই রকমের অঙ্কগুলো থেকে একটু ব্যতিক্রম। কেন? এগুলো দেখতে পাবো এখন। তো 8 জন লোক একটি কাজ করে 10 দিনে, দিনটাকে ডানে রাখছি, একজন লোক করে কত? তো এখন একটা জিনিস এখানে বুঝার, তো এখানে 10 ভাগ 8 হওয়ার কথা, নর্মালি একে বের করলে 10 ভাগ 8 হয়, কেন গুণ হইল? ব্যাখ্যা হচ্ছে, একই লাইনে যদি জন এবং দিন থাকে, একই লাইনে যদি জন এবং দিন থাকে, ভাগ না হয়ে গুণ হয়ে যায়। এটা শুধু এনএসআই না, যে কোনো চাকরি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তাহলে এখানে গুণ ভাগ না হয়ে গুণ হয়ে গেল, আর 16 জন লোকের বের করতে বলছিল, তাহলে এখানে 16 আমরা ক্যালকুলেশন করলে এটা 5 দিনে পাবো। আশা করি বুঝতে পারছেন। 47 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, দুইটি সংখ্যার গুণফল, গত ভিডিওতে অঙ্কটা আমি বুঝিয়েছিলাম। গুণফল এরকম, একটি সংখ্যা হলে অপরটি সংখ্যা কত? এটা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষাতেও এসে থাকে। তো অপর সংখ্যা বের করার সূত্র হচ্ছে সংখ্যা দুটির গুণফল ভাগ হচ্ছে একটি সংখ্যা, ক্যালকুলেশন করলে 20 হয়। তো সূত্রটা, নিয়মটা মনে রাখবেন, শর্টকাট টেকনিক। এরপরে আমরা দেখব 48 নাম্বার প্রশ্ন, একটি ঘড়ি 400 টাকায় ক্রয় করে 500 টাকায় বিক্রি করলে শতকরা লাভ হয়। তো লাভ হবে 500 থেকে 400 বিয়োগ দিলে 100 টাকা, শতকরা ওই যে টোটালটা যাবে নিচে, আর লাভ হয়েছিল 100 টাকা, আর শতকরায় বের করতে বলছে, এর জন্য হবে আরও 100 টাকা, তাহলে কত হবে? ক্যালকুলেশন করে 25%। কেন হলো? শতকরায় বের করতে বলা মানেই সেখানে পার্সেন্ট হবে। এরপরে 49 নাম্বার প্রশ্ন, একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 100 মিটার, 150 মিটার লম্বা একটি ট্রেনকে ওই প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে? তো এইখানে নিয়মটা হচ্ছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 100 মিটার, ট্রেনটি অতিক্রম করতে হবে 100 মিটার, তার সাথে আরও 150 মিটার যোগ দিয়ে দিলেই হয়ে যাইতেছে, সহজ কথা। এরপর 50 নম্বর প্রশ্ন, একটি বর্গাকার জমির এক পাশের দৈর্ঘ্য 10 ফুট হলে জমির ক্ষেত্রফল কত বর্গ ফুট? বর্গাকার, কিন্তু বর্গাকার মানে 4টা বাহুই সমান, তাহলে এক পাশের দৈর্ঘ্য 10 ফুট, ক্ষেত্রফল হবে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, তার মানে 10-এর উপরে স্কয়ার দিয়ে দিলে 10 10-এ 100 হয়ে যায়। তো খুবই সহজ ছিল, একটু মুখে মুখে অ্যান্সার করা যায়, কোনো ক্যালকুলেশনের দরকার পড়ে না আসলে। তো এরপরে আমরা দেখব 51 নম্বর প্রশ্নটা। 51 নম্বর প্রশ্নটা হচ্ছে, এক ডজন ডিমের দাম 60 টাকা হলে 45 টাকায় কতটি ডিম পাওয়া যায়? কয়টি ডিম পাওয়া যায়, তার মানে এই ডিমটাকে রাখতে হবে ডানে, তাহলে 60 টাকায় পাওয়া যায় 12টি ডিম, একে কত, আর ওই যে 45-এ কত, ক্যালকুলেশন করলে হয় 9। এরপরে 52 নম্বর প্রশ্ন, 52 নম্বর প্রশ্নে আমাকে বলছে যে শরবতে চিনি ও পানির অনুপাত 2:11 হলে 26 কাপ শরবতে চিনির পরিমাণ কত? তাহলে চিনি টু পানির অনুপাত হচ্ছে 2:11 দিলাম, অনুপাতের যোগ করব, 11 আর 2 13 হয়। চিনির পরিমাণ মোট কত? মোট হলো 26-এর, এই যে 13 হচ্ছে মোট, আর চিনির অনুপাত হচ্ছে, চিনি দেখেন তো কোথায়, চিনি হচ্ছে প্রথমে, তার মানে চিনির অনুপাত হচ্ছে এই 2, তার মানে নিচে টোটাল, উপরে হবে 2, ক্যালকুলেশন করলে যা হয় তাই। যদি পানির অনুপাত বের করতে বলতো, নিচে 13 হইতো, আর এই পানির অনুপাত কত, এখানে দেখেন তো 11, তাহলে উপরে হইতো 11, ক্যালকুলেশন করে যা হইতো তাই। তো আশা করি বুঝতে পারছেন, এই হচ্ছে 52-এর অ্যান্সার। এরপরে আমরা দেখব 53 নাম্বার প্রশ্নটা।
53 নম্বর প্রশ্নটা হচ্ছে বাজার থেকে 250টি আম কিনে আনার পর তার মধ্যে 15টি আম পচা পাওয়া গেল, শতকরা কতটি আম ভালো ছিল? তাহলে মোট আম 250, পচা আম হচ্ছে 15, ভালো আম হচ্ছে 250 থেকে যদি আমি 15টা বিয়োগ দিই ভালো আম পেয়ে যাব। তাহলে শতকরা ভালো আম মোট হচ্ছে 250, ভালো আম হচ্ছে 235। সেম নিয়মের অঙ্ক 3টা এই নিয়ে, আর শতকরায় বের করতে বলছে তাই 100, ক্যালকুলেশন করলে 94। আশা করি বুঝতে পারছেন। আগের পৃষ্ঠায় এই নিয়মের আরো 2টা অঙ্ক ছিল। 54 নম্বর প্রশ্ন, 8টি কলমের দাম 24টি পেন্সিলের দামের সমান হলে 11টি কলমের পরিবর্তে কতটি পেন্সিল পাওয়া যাবে? অ্যান্সার হবে 33টি। কিভাবে 8টি কলমের দামে পাওয়া যায় 24টি পেন্সিল? একে কত, 11টিতে কত? তাহলে অ্যান্সার ক্যালকুলেশন করলে হয় 33টি। 55 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 360 বর্গমিটার এবং প্রস্থ 12 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার? তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওইখান থেকে দৈর্ঘ্যটাকে যদি সিস্টেম করি সূত্রটা দাঁড়ায় ক্ষেত্রফল ভাগ প্রস্থ, ক্যালকুলেশন করলে হয় 30 মিটার। 56 নম্বর, একটি পরিবারের দৈনিক 1.25 লিটার দুধ লাগে, দুধের দাম 40 টাকা বা লিটার হলে ওই পরিবারের জুন মাসে কত টাকার দুধ লাগে? তো জুন মাসে হয় 30 দিনে, 30 দিনে দুধ লাগে 30 গুণ 1.25 লিটার, তাহলে 37.5 লিটার হয়। 1 লিটার দুধের দাম এত, 37 লিটার 37.5 এর দাম হচ্ছে গুণ দিয়ে দিলে হয়ে যেতেছে। তো এরপরে আমরা দেখব 57 নাম্বার, 20 মিটার দীর্ঘ একটি রশিকে 2:3:5 অনুপাতে ভাগ করলে সবচেয়ে ছোট টুকরার দৈর্ঘ্য কত হবে? তাহলে অনুপাতগুলো যোগ করব, হয় 10। ছোট টুকরা কত দেখেন তো, ছোট টুকরা হচ্ছে আমার এই যে 2, তার মানে টোটাল হচ্ছে 20 এর, আর সবগুলো যোগ করলে হয় 10 নিচে, আর ছোট টুকরা হচ্ছে 2। যদি বড় টুকরা বলতো 5 এইখানে হইতো, ক্যালকুলেশন করে হয় 4। খালেক ও তার বাবার বয়সের সমষ্টি 40 বছর, 13 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? এটা হবে 66 বছর। সবগুলা যোগ করে দিব, 40 বছর, 13 বছর পর 40 আর 13 তো যোগ হবেই, আরো 13 বছর, তাহলে আরো 13 বছর যোগ, কত হয়? 66 বছর। এরপরে আমরা দেখব 59 নাম্বার। 59 নাম্বার হচ্ছে বার্ষিক 5% হার সরল সুদে 1000 টাকার 2 বছরের সুদ কত টাকা? 100 টাকা। কিভাবে? আমরা জানি সরল মুনাফার সূত্র হচ্ছে I = PRN অথবা PNR, একই কথা। তো I হচ্ছে সরল মুনাফা, P হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ মূলধন, N হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার। তো সব কিছুর মান দেওয়া আছে, ক্যালকুলেশন মান বসিয়ে ক্যালকুলেশন করব। আর এর মান হচ্ছে এই 5% মুনাফার হার, পি হচ্ছে মূলধন হচ্ছে 1000 এবং এন সময় হচ্ছে 2 বছর। তাহলে মান বসিয়ে ক্যালকুলেশন করব। দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়? এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ, 1 2 3 4টা কোণ হয়। এরপরে এই হচ্ছে 20টা আমাদের সাধারণ গণিত বা গণিত থেকে প্রশ্ন ছিল। এবার আমরা দেখব সাধারণ জ্ঞান দেখব। 61 নাম্বার প্রশ্ন, রংধনুতে রং থাকে কয়টি? 7টি। এরপরে কোন প্রাণী ফুলকার সাহায্যে শ্বাস নেয়? এটা হচ্ছে মাছ। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট। মানুষের মৌলিক অধিকার, এটা কিন্তু 5টি না, এখানে হবে 6টি। আপনারা জানেন নতুন একটা অ্যাড হয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং বর্তমানে বিনোদন, এটা নতুন অ্যাড হয়েছে, তার মানে মৌলিক অধিকার হচ্ছে 6টি। বাংলাদেশের কোন জেলা চায়ের জন্য বিখ্যাত? সিলেট চায়ের জন্য বিখ্যাত, আমরা সবাই জানি। এরপর ভারতের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, এটা জীবনেও আসবে না। এরপরে 67 নাম্বার দেখেন, বিশ্বকাপ ক্রিকেট খেলা সাধারণত কত বছর পর পর হয়? 4 বছর পর পর। মাকড়সার কয়টি পা থাকে? 8টি। আমিষ জাতীয় খাদ্য কোনটি? এটা হচ্ছে মাংস। এরপরে বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। এরপরে বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। এরপরে আষাঢ় শ্রাবণ এই 2 মাস নিয়ে কোন কাল গঠিত হয়? এটা হচ্ছে বর্ষা। এলবিডব্লিউ কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? আমরা জানি এলবিডব্লিউ হয় ক্রিকেটে। বাংলাদেশ মানে ওই যে পায়ের সাথে বল লাগলে যে আউটের আবেদন করা হয় বা যে আউট হয় সেটা হচ্ছে এলবিডব্লিউ। বাংলাদেশের জাতীয় পতাকায় কয়টি রং রয়েছে? 2টি, লাল এবং সবুজ। বাংলাদেশ রাইফেলস
এর বর্তমান নাম কি? বাংলাদেশ বর্ডার গার্ড। কয়টি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত? 3টি। এরপরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে লিটার। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী প্রাণী কোনটি? এটা হচ্ছে মশা। তো এই ছিল আপনাদের আগামীকালের পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন। খুবই সুন্দর একটা এটা মডেল টেস্ট এবং প্রত্যেকটা জিনিসই আসার মতো কমন। তো আপনি যে পোস্টেই পরীক্ষা দেন না কেন, এটা আপনার জন্য অনেক কার্যকরী একটা সাজেশন হতে পারে। সময় নিয়ে জিনিসগুলো প্র্যাকটিস করবেন, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যেগুলো আছে এগুলো মুখস্থ করে যান, ইনশাল্লাহ কপাল ভালো থাকলে এখান থেকে কমন পেতে পারেন। তো সবার জন্য শুভকামনা থাকবে, এবং ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিতে পারেন। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।